আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সড়কে শৃঙ্খলা কথায়। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন। ডক্টর সালেউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমি কোনো প্রকার ভূমিকায় যেতে চাই না, কারণ আপনারা তিনজনই গুরুত্বপূর্ণ মানুষ, নিশ্চয়ই আপনাদের অনেক ধরনের বিশ্লেষণ আছে। আমি সরাসরি আলোচনা ঢুকে যেতে চাই, কারণ আমার ধারণা যারা আমাদের দর্শক আছেন তারা নিয়মিতই টেলিভিশনের দিকে চোখ রাখেন, কি হচ্ছে না হচ্ছে সেই খবরটা রাখেন। আমি বরং ইলিয়াস কাঞ্চন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করার আগে আমি অনলাইনের একটি খবরকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে বলবো। সেখানে বলছি 2024 সালে 8ই ফেব্রুয়ারি সংসদে একজন সংসদ সদস্য শামীম ওসমান তিনি একটি সম্পূরক প্রশ্ন তুলেছিলেন। এই আজকে ঢাকা শহরে দিনভর কালশী এবং মিরপুর এলাকায় যা হলো তার আগে থেকে আমরা দেখছিলাম যে এইটা সংসদে উঠেছিল। সেই অংশতে আলোচনায় এই অটোরিকশা কী পরিমাণ বিদ্যুৎ সমস্যা করে সেই সব প্রসঙ্গগুলো তুলেছেন এবং নানান ধরনের প্রসঙ্গগুলো তুলেছেন। সেই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই অটোরিকশা যেই ঢাকা এবং ঢাকা বাইরে মিলে যে 40 লাখ, সেগুলোকে তিনি বলেছিলেন বাংলার টেসলা। বাংলার টেসলা। তিনি এগুলোকে উদ্ভাবনী শক্তি দিয়ে কাজ করছে সেটাও বলেছিলেন এবং বলেছিলেন তাদেরকে এই ধরনের যান্ত্রিক যানগুলোকে তারা কোনো প্রকার বাধা দিচ্ছে না। তাহলে আজ বা গত কয়েকদিন ধরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপগুলো আমরা দেখছি সেগুলোকে কি বলবো, আর কেনই বা এই বাংলার টেসলা হঠাৎ করে দুদিনের মাথায় এসে মানুষের চক্ষুশূল হলো, বিশেষ করে কর্তৃপক্ষের? কেন এই চক্ষুশূল হলো আর কেনই বা এই সমস্যাটা আমাদের সামনে এলো? আপনার বিশ্লেষণটা কি বলে? সত্যি কথা বলতে গেলে যে এগুলো কিন্তু প্রথম দিকে কিন্তু ঢাকা শহরে এত পরিমাণে ছিল না। কিন্তু এগুলো সাধারণত মফস্বল শহরগুলোতে প্রথমে শুরু হয় এবং সেইখানে চলতে চলতে পরে এগুলো মানে ঢাকা শহরে আসে। ঢাকা শহরে যখন শুরু হলো তখন থেকে কিন্তু আপনারা এরকম টক শোতে এনে আমাদেরকে অনেক কথাই জিজ্ঞাসা করেছেন। আমরা কিন্তু বলেছি যে এগুলো আসলে ঢাকা শহরে চলার মতো না। কারণ ঢাকাকে আপনি যদি আপনার একটা রাজধানী বলেন এবং আপনার স্মার্ট বাংলাদেশের একটা রাজনীতি বলেন, তাহলে সেই জায়গায় এগুলো কিন্তু আসলে চলা মতো না। প্লাস হলো গিয়ে যে জিনিসটি সেটি হলো গিয়ে যে এগুলো যারা চালাচ্ছে তারা কিন্তু কোথা থেকে কোনো ট্রেনিং প্রাপ্ত না, কিন্তু কোনো ট্রেনিংই কিন্তু না, এবং এগুলোর জন্য কিন্তু অহরহই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে কিন্তু। প্লাস আপনার রাজধানীর আপনার যানজট এই সমস্ত জিনিসগুলো যদি আপনি নিরসন করতে চান তাহলে এইভাবে এগুলো চালানো যাওয়া উচিত না। এবং দেখবেন যে এগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে চলে না, উল্টা দিক দিয়েও চলে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু। কারা যে ঘুরে আপনার রাইট ওয়েতে চলবে সেটাও কিন্তু করে না কিন্তু। তারা কিন্তু এই আপনার 2 লেনের সড়কের মধ্যে দেখা গেলো মাঝখানে মিডিয়ান আছে, তো সেই জায়গায় যে ঘুরে তার জায়গায় যাবে সেটা করে না, সে কিন্তু উল্টা দিকে আসে। তো এইভাবে দুর্ঘটনাগুলো ঘটছে কিন্তু। ঘটার পর তারপরে আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে বলছি, আর আমি বলবো যে মন্ত্রী সাহেবও এটি এর আগেও মানে একবার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেটি করতে পারেনি। তা আমাদের কথা হলো যে এই উদ্যোগগুলো যেভাবে নেওয়া হয় সেভাবে আসলে এগুলোকে কিন্তু সরানো সম্ভব না। কারণ হলো গিয়ে যে আমরা একটা কথা সবসময় বলেছি যে একটা বট গাছ 2টা পাতা দিয়ে শুরু হয়, কিন্তু সেই 2 পাতার একটা বট গাছকে একটা বাচ্চাকে যদি উপড়াতে বলেন সে কিন্তু উপড়ে ফেলে দেবে কিন্তু। কিন্তু তখন কিন্তু তারা এই কাজটা করে না। যখন শুরু হয়, যখন ঢাকায় আস্তে 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 এগুলো করা শুরু হলো, তখন কিন্তু এগুলো করা মানে এগুলোকে নিষেধ করা, এগুলো যেন না চলতে পারে ঢাকা সিটির মধ্যে, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয় না। এটা যখন নেওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে এত পরিমাণে হয়, এটা
মানে রিক্সার ক্ষেত্রেও কিন্তু ছিল। রিক্সা একবার বন্ধ করতে চাইলো, তারপরে দেখা গেল যে রিক্সাওয়ালারা ঠিক একই করো। আজকে যে আপনার ইজি বাইক এবং ব্যাটারি চালিত গাড়ির যে অবস্থা, ঠিক সেম কাণ্ডটা কিন্তু রিক্সাওয়ালারাও কিন্তু করেছিল এবং তাদেরকে পরবর্তী কিন্তু অ্যালাউ করে দিতে হয়েছে। এখন মানুষ তো নানান কথাও বলে, সে কথার মধ্যে এরকমও বলে যে এইটিকে বৈধ করার জন্য এটা একটা পন্থা কিনা, সেটাও একটা বিষয় কিন্তু। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই যে যেটি বললেন যে সংসদে শামীম ওসমান সাহেব এটিকে বাংলার টেসলা বলেছেন, না, তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিশেষ প্রতিমন্ত্রী যিনি বলেছেন, তো এই যে বলেছেন, তো তার মানে এটা একটা গ্রুপ যারা আছে, যারা এখানে এই ঢাকা শহরে দেখবেন যে একটা গ্যারেজের মধ্যে প্রচুর গাড়ি, তো এই যে প্রচুর গাড়ি এই এর মাধ্যমে যে ইনকাম হচ্ছে, তো তাদের এই গ্রুপ আমার এরকমও হতে পারে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে এগুলোকে বৈধ করারও একটা পন্থা আমার কাছে মনে হচ্ছে আর কি, মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ আমার কানে এই ধরনের কথাও আসছে আর কি। কিন্তু আপনি বলছেন চলার মতো না, কিন্তু চললো কি করে, এই প্রশ্নকে আমি তুলতে পারি? এগুলো তো চলার মতো ছিল না রাস্তাঘাট, আমরা যেটা বলছি সেটাই আমি বললাম যে এটি চলার মতো ছিল না, কিন্তু চলতে দেওয়া হলো কি করে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ঢাকা সিটির রক্ষণাবেক্ষণ, এই ব্যাপারগুলোতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু কখনোই কিন্তু এইগুলোর ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগ কিন্তু নেয় না। এবং এই যে বললাম না যে রিক্সার ব্যাপারে যেটা নিল, হঠাৎ করে বললো যে রিক্সা বন্ধ, এবং রিক্সা বন্ধ আপনি বললে পরে এতগুলো রিক্সাওয়ালা যেহেতু আছে, ঠিক এখন যেরকম এই যে ইজি বাইকের এতগুলো মানুষ যেখানে আছে, সেখানে তো আপনি এটা একটা অপোজিশন শক্তি তৈরি করলেন, সেই শক্তির এগেনস্টে আপনি যেতে পারবেন কিনা সেটাই এখন আমার সন্দেহের বিষয়। জি, ডক্টর এস এম সালেউদ্দিন, আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। পাশাপাশি এটাও একটু যোগ করে দেই, আমি 2019 সালে তৎকালীন যিনি ডিএমপি কমিশনার ছিলেন, তিনি ট্রাফিক বিভাগের সাথে বেশ কিছু আলোচনা করেছিলেন। সেই সময়ে তারা যে ঢাকা মহানগরী বাস ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক যে আলোচনা করেছিলেন, সেখানে তিনি তার বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছিলেন এবং সরাসরি তিনি উল্লেখ করেছিলেন যে 5 বছর ধরে তিনি বাস মালিক শ্রমিকদের সাথে বসেছেন, বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন। তিনি বলছেন যেভাবে কাঞ্চন সাহেব বলছিলেন যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে তিনি আরও অনেকগুলো সংস্থার কথা বলছিলেন, সিটি কর্পোরেশন, পুলিশ, ওয়াসা, যেসব সংস্থাগুলো সমন্বয় করে, তিনি দেখছেন যে এগুলোর মধ্যে যে পরিমাণ সমন্বয়হীনতা, তিনি 5 বছরে কাঙ্ক্ষিত কোনো কিছু খুঁজে পাননি। এখন আমাদের সামনে যে সমস্যাটা হাজির হলো, যেটা কাঞ্চন সাহেব বলছেন যে একটা বট গাছ বড় হলো, এখন যেটাকে উপড়ে ফেলার চেষ্টা করছি, এটার প্রভাবটা আসলে কি দাঁড়াতে পারে? কারণ ঢাকা শহরে 12 লাখ, ঢাকার বাইরেও আরও 60 লাখের মতো কথা শুনছি। আপনি যদি 12 লাখের হিসাবও করেন, এক একজন মানে এই অটোরিক্সা চালকের সাথে 4 জন করে ফ্যামিলি মেম্বার ধরলেও তো তাদের অন্তত 48 লাখের পরিবার। মানে এদের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটা কতটুকু জনবান্ধব হলো বা এটা কতটুকু ইমপ্লিমেন্ট করা সহজ হবে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন একটা সময় এসে আমরা এই বিষয়টাকে সমাধানের একটা চেষ্টা চালাচ্ছি, যখন আপনারা বললেন ইতিমধ্যেই যে এটা একটা স্যাচুরেটেড সিচুয়েশনে চলে গেছে। এটার থেকে হঠাৎ করে বলে আজকে বললাম কালকে বন্ধ হয়ে যাবে, সেই সিচুয়েশনে নাই। আমি একটু পিছনে যাব। এটা ছিল 2009-10 দিকে। আমি তখন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্বে ছিলাম। আমার এখানে তখন অ্যাট দ্য সেম টাইম আমি ছিলাম ভাইস চেয়ারম্যান আরটিসির, অর্থাৎ যারা রুট পারমিট দিত। তো যে ওই পুলিশ কমিশনার ছিল চেয়ারম্যান, আমি ছিলাম ভাইস চেয়ারম্যান। তো ওই আমার কাছে হঠাৎ কয়েকজন লোক গেলেন, তারা যে এইগুলো যে স্যার আমরা রিক্সা ভিতরে আমরা ব্যাটারি দিয়ে চালাবো। আই রিমেম্বার দ্যাট ভেরি ডে, সকালবেলা আমাকে বললো আমরা রুট পারমিট চাই, তো স্যার এটা উঠাবো আমরা ওখানে, তা আপনার একটু সাপোর্ট চাই। আমি বলি আমি বুঝতে পারতেছি না আপনারা কী চান। তো বললো যে আমরা রিক্সাতে ব্যাটারি দেব। তখন আমি তাদেরকে এতটুকু না বুঝায় আমি সোজা বলে দিলাম, একেবারে এটা নিয়ে চিন্তাও আপনারা আর করবেন না। রিক্সার মতো চলবে, রিক্সার নিজস্ব গতি, রিক্সার যে মানে ধরন, রিক্সার যে হুইল বেজ, রিক্সার চাক্কার যে ডায়ামিটার, এগুলার সম্পূর্ণটাই বহু বছর ধরে চিন্তা করতে করতে কতটুকু স্পিডে ও চললে রিক্সার মতো চলতে পারবে এবং এটা যাতে করে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, এগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু করা হয়েছে। এর ভিতরে আপনার ইঞ্জিন দিতে গেলে সব প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি বুঝাতে তাদেরকে সক্ষম হয়েছি কিনা জানি না, তবে তারা আমাকে তখন নানান ধরনের কথা বলা শুরু করলো, স্যার এটা হবে, এটা সেটা।
এরপর দেখেন যতগুলো আপনার আরটিসির মিটিং হলো হলো, আমি একবারও দেখিনি যে এই রিক্সা নিয়ে আরটিসি মিটিংগুলোতে তখন কোনো আলোচনা হইতো, কিন্তু রিক্সা কিন্তু বাড়তে আছে, ঢাকা শহরে কিন্তু বাড়ছে। আজকে দেখেন যে অবস্থায় আসছে, আজ পর্যন্ত কিন্তু তারা অনুমোদিত, তাদের কিন্তু কোনো অনুমোদন নাই। তো একটা দেশের রাজধানীতে লক্ষ লক্ষ অনুমোদিত ট্রান্সপোর্ট চলবে, এইটা কিভাবে আপনি এক্সপেক্ট করতে পারেন? এটার দুইটা কারণ হতে পারে। একটা কারণ হলো যে যাদের উপরে দায়িত্বটা ছিল তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেনি, আর আরেকটা হতে পারে যে এখানে একটা বিরাট একটা ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে, যার জন্য আপনার এখানে এটাকে শুধু বাড়ছে আর এটাকে কন্ট্রোল করা যাচ্ছে। তাহলে প্রশ্ন তো দুটোই হয়, মানে তাদের দায়িত্ব পালন করার কথা তারা কেন করলো না, আর এই ইন্টারেস্ট গ্রুপ এতটা শক্তিশালী, মানে আমি বলছি আপনাকে, আমাকে সুতরাং আমি যেহেতু এর সাথে খুব জড়িত ছিলাম, মানে ট্রান্সপোর্ট সেক্টরের সাথেই তো আমি কাজ করছি সারাটা জীবন। আপনার ব্যাপারটা হয়েছে কি যে এই যে আজকে আমরা প্রিপারেশন না নিয়ে তারপর শেষে তাদেরকে হঠাৎ করে যখন আমরা বন্ধ করতে গেলাম, আপনি জানেন এর ফলে যে জিনিসটা হবে, আমি এটা অ্যাপ্রিহেন্ড করছি, আল্লাহ মাফ করুক, সরকার আপনার সাকসেসফুলি এটাকে সুন্দর করে হ্যান্ডেল করুক, যাতে এতগুলো লোকের আপনার ক্ষতিও না হয়, পেটে লাথি না মানে যায়, আবার অন্য দিক দেয়া যাতে এগুলাকে আপনার বৈধতা না দেওয়া হয়। এই দুইটা জিনিসকে চিন্তা করে কিন্তু সরকারকে আগাতে হবে। আমি মনে করি যে মন্ত্রী মহোদয় একজন মন্ত্রী হিসাবে তো উনি তার ডাইরেক্টিভসই দিবেন, উনি তো বলবেন হ্যাঁ কালকে থেকে বা এই রিক্সা চলবে না, কিন্তু যাদের উপরে দায়িত্ব যেমন বিআরটিএ, পুলিশ, তারা কিন্তু আপনার একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারতো মন্ত্রীর সাথে আলাপ করে। সেটা কীরকম আমি এটা মনে করি, সেটা হলো যে এই রিক্সাগুলো কিন্তু আজকে দেখেন এই রিক্সাগুলো যখন বন্ধ হয়ে গেল, আপনার রাস্তায় যেয়ে দেখবেন যে আপনার প্যাডেল চালিত রিক্সা নাই, অর্থাৎ প্যাডেল চালিত রিক্সা 2/3 রিক্সার বেশি রিক্সাকে ইঞ্জিন বসায় দিয়ে কোনো রকমে আপনার ব্রেক সিস্টেম করে তারা ব্যাটারি দিয়ে চালাচ্ছে। যদি এটা বলতো যে 1 মাস সময় দিলাম তোমরা এই রিক্সাগুলোকে রিক্সা বানায় ফেলাও, ইঞ্জিন সরায় ফেলাও, ইঞ্জিন মানে ব্যাটারি ছড়ায় ফেলাও, যদি একটা সময় দিত, অ্যাট দ্য সেম টাইম এই ব্যাটারিগুলো যারা প্রডিউস করছে তাদের কোনো ঘোষণা না দিয়ে যদি সরকার এটাকে কন্ট্রোলের একটা চেষ্টা করতো যে তোমরা ইউ গো স্লো, যারা ব্যাটারি করছে, যেমন আমি যতটুকু জানি চাইনিজরা এই ব্যাটারিজগুলো মানে বিভিন্ন জায়গায় করছে আর কি। আরেকটা হলো যেটা করতে পারতো সেটা হলো যে আপনার ধীরে ধীরে আপনার এরা কারা, এদের কোনো ড্রাইভিং দক্ষতা নাই, কোনো লাইসেন্স নাই, এদেরকে আস্তে আস্তে নিয়মের ভিতরে এনে যদি আপনার প্রাইস আউট করতো তাইলে ভালো তো। তবে হ্যাঁ একটা কথা আছে, এখন কিন্তু এরা একা না, শুধু রিক্সা চালকেরা না, বা এর সাথে যে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কিন্তু বিরাট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেই লোকগুলো আছে, সাথে সাথে প্যাসেঞ্জাররাও কিন্তু এফেক্টেড হয়ে গেছে অলরেডি। তো এই যে প্যাসেঞ্জারদেরকে এফেক্টেড না করার জন্য কিছুটা হলেও যদি সময় নিয়ে এইরকম করা যেত যে ঠিক আছে আমরা আদার মোড অফ ট্রান্সপোর্ট, যেমন ইয়াতে টুকটুকি আছে আপনার থাইল্যান্ডে, আপনার আমি ইয়াতে দেখেছি, ফিলিপাইনে দেখেছি যে তাদের এক ধরনের ছোট মিনি বাস টাইপের আছে, এগুলো ছোট ছোট গাড়ি যদি কিছু কয়েকশো গাড়ি যদি আস্তে আস্তে নামাতো তাইলে প্রাইস আউট হতো কিছু। আপনি কি শুনেছিলেন, মানে আমি জানি না, আজকে যখন গণমাধ্যমে দেখছিলাম সে সময়কার যারা শ্রমিকরা যারা আছেন, পরিবহন শ্রমিকরা যারা আছেন, তারা একটা প্রসঙ্গ বারবারই আনছিলেন, তারা বলছিলেন যে আমাদেরকে বন্ধ করার আগে যারা এসব ব্যাটারি বা এসব প্রযুক্তি বা যারা এসব এনে অ্যাসেম্বলিং করেন তাদেরকে তো বন্ধ করা উচিত। শুরুতেই একেবারে তারা নিরীহ পরিবহন শ্রমিক, তাদের দিকে হাতটা দেয়া, তাদেরকে এই দাবিটা বা তাদের যে অভিযোগটা, এটার মধ্যে কোনো ভিত্তি দেখেন যে এটা ঠিক আছে? শুনেন, আমি প্রথমেই বলবো যে এটা দিস ইজ নট এ ট্রান্সপোর্ট মোড, এটা তো একটা টয়, ইটস এ খেলনা, পুতুল। কারণ কি জানেন আপনি, একটা গাড়ির শেপ, একটা গাড়ি যখন তৈরি করে এর অনেকগুলো ফিজিক্সের কতগুলা
আপনার থাকে প্যারামিটার্স থাকে, Okay. এর কতগুলো ফোর্স থাকে, যেই ফোর্স এর ইকুইলিব্রিয়াম সিচুয়েশন রাখার জন্য এবং গতিতে চলার জন্য এখানে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এই এনার্জিগুলো কিভাবে গাড়িটাকে মানে কি বলে এটাকে গাড়িটাকে দেয়, মানে সাপোর্ট দেয়, Okay. এই জিনিসগুলো কিছুই তো এর ভিতরে নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন যেই ডায়ামিটারে রিক্সাটা চলতো এবং রিক্সার ছিল 12 কিলোমিটার হাইয়েস্ট পার আওয়ার সে যেতে পারতো, সেইখানে এখন এরা যখনই 20-30 কিলোমিটার পার আওয়ার চলে যাচ্ছে তখন কিন্তু ওর এডিয়েশন ক্যাপাসিটি, মানে চাক্কায় যে ধরবে রাস্তার সাথে মিলে থাকবে, এটা কিন্তু হ্রাস পায়, তার মানে কমে যায়। দিন শেষে আমরা সব পরিবহন শ্রমিকও বলি বা যাত্রী তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলছি। ঝুঁকির মধ্যে ফেলছে। আমি একটু ওইটাই আমি আসতাম আর কি। হাদিউজ্জামান তার বিশ্লেষণটা শুনতে চাই। এখানে আপনি শুনছিলেন দুজন বিশ্লেষক বলছিলেন তাদের বিশ্লেষণের জায়গায়, সেখানে ধরেন আমরা যদি বলি প্রশাসনিক, নাগরিক কিংবা বিভিন্ন সংস্থার কার্যকর পদক্ষেপেরই অভাব দেখেন, নাকি অনেকেই বলেন যে আসলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর জন্য রাজনৈতিক সদিচ্ছা অনেক গুরুত্বপূর্ণ, সেই ধরনের রাজনৈতিক সদিচ্ছা আপনি দেখেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলবো যে আমরা অনেকটা আসলে নিদ্রাপ্রিয় জাতি। যে কুম্ভকর্ণ যেটা বলে, রাক্ষস রাবণের দ্বিতীয় ভাতা, 6 মাস ঘুমাতো আর 1 দিন কাজ করতো। আপনি এই যে এত আমরা কথা বলছি এখানে, আপনি একটু খেয়াল করে দেখেন 2002-03 সালের দিকে তখন কিন্তু আমাদের চায়না থেকে সিবিইউ আমরা বলি, কমপ্লিট বিল্ড ইউনিট, আমাদের এই ইজি বাইকগুলো কিন্তু বাংলাদেশে ঢুকেছে। তো এই সিবিইউ এটা কি সুটকেসের মধ্যে নিয়ে বাংলাদেশে ঢুকেছে? না, এটা আমাদের বিআরটিএ অনুমোদন দেয়নি, ভালো কথা, অবৈধ। কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই ধরনের যানবাহন কি ঢুকে গেল? আমাদের এই ধরনের যানবাহন শুধু না, এর সাথে যে যন্ত্রাংশ, চাকা, চেসিস, বডি বা ব্যাটারির কথা বলা হচ্ছে, মোটর এবং মোটরের সাথে আরও অনেকগুলো উপকরণ আছে, সেটা অন্য কোথাও ব্যবহার করা যাবে না, এই ইজি বাইকেই ব্যবহার করতে হবে। তো এই যন্ত্রাংশগুলি যখন আমরা আমদানি করলাম, সেখানে কি আমাদের রাজস্ব বোর্ড তারা কি ভ্যাট বা ট্যাক্স পায়নি? অবশ্যই পেয়েছে। এবং আমাদের এই যে লোকাল ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, যারা এখন অ্যাসেম্বল করছে, আমার ধারণা প্রায় 20,000 কোটি টাকার একটা মার্কেট তৈরি হয়েছে এই অ্যাসেম্বল করে। তো এখন এটা শিল্প মন্ত্রণালয় কি জানে না? তো সবাই কিন্তু জানে এবং রাজস্ব সবাই পেয়েছে। এবং পাশাপাশি এই যে অবৈধ যানবাহন বারবার বলা হচ্ছে, কিন্তু একটু আপনি বারবার প্রশ্ন করছেন যে রাজনৈতিক সদিচ্ছা বা কিভাবে চলছে, এটা একেবারে ওপেন সিক্রেট। যেহেতু অবৈধ যানবাহন, তার মানে এখানে অসাধু চক্র তৈরি হবে। সেখানে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, সেখানে রাজনৈতিক যারা প্রভাবশালী আছে স্থানীয়, তারাও ওই নেক্সাসে আছে, তাদেরকে মান্তি বা আমরা এক্সটর্শনে যে কথা বলি, সেই চাঁদা দিয়েই কিন্তু চলছে। এটা আসলে অস্বীকার করার কোনো কারণ এখানে নাই। তো এখন যেটা আমি দেখছি যে দুধের শরটা কিন্তু সবাই খেয়েছে, এখন দুধটা আর মিষ্টি লাগছে না। তো এই জন্য 14 বছর পরে এসে কাঞ্চন ভাই বলছিল বটবৃক্ষ হয়ে গেছে। বটবৃক্ষ না, বটবৃক্ষ হওয়ার পরে সেখানে যে অক্সিজেন যারা এখন কেবল নেওয়া শুরু করবে, যারা কিস্তি দিয়ে হয়তো বাইরে কিনেছে, এখন আপনি বটবৃক্ষটা কেটে ফেলার চেষ্টা করছেন। তো এটার সোশ্যাল পারকশন হবে, একটা অস্থিরতা তৈরি হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কাঞ্চন ভাই একটা বিষয় বলছিলেন যে তিনি শুনেছেন যে এগুলো এক ধরনের বৈধ, যেহেতু আমরা বলছি যে এইটা সেক্টরটা অনেক বড় হয়ে গেছে। অবশ্যই ঢাকার মধ্যেই মানে সরকারি বেসরকারি হিসেবে 12 লাখ, ঢাকার বাইরে আরো 40 থেকে 60 লাখের মতো কথা বলে, হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে এটা কি কোনো বৈধ করার বিষয় আসছে নাকি, এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে? আমি অন্যভাবে কথাটা বলি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, বৈধ অবৈধ হচ্ছে এটা আমিও একমত যে আমাদের মূল যে সড়কগুলি আছে, ঢাকা শহরের মূল সড়ক বা আমাদের মহাসড়কে চলার এটা উপযোগী না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি যেভাবে দেখছি যে আমাদের সংখ্যাতাত্ত্বিকভাবে, যেটা আপনি বলছেন প্রায় 40 লক্ষ পারিয়ে গেছে, আগে ওই সংখ্যাটা আসলে ক্যাপ করে দিতে হবে, এখানে আটকাতে হবে, থামাতে হবে। দেন আপনি প্রসেসটাকে রিভার্স করবেন। এটা রাতারাতি হবে না। প্রসেস যদি রিভার্স করতে চান, তাহলে কি করতে হবে? আপনি ইনপুট বন্ধ করেন, আউটপুট বন্ধ হয়ে যাবে। এই যে আমি আমদানির কথা বলছি, ব্যাটারি, মোটর, আপনি ওইখানে যারা আমদানি করছে তারা কিন্তু 1000 কোটি টাকার মুনাফা করে ফেলেছে। ব্যাটারির মার্কেট আমার ধারণা প্রায় 10,000 কোটি টাকার একটা মার্কেট আছে, তাদের তো মুনাফার কোনো ঘাটতি হয়নি। যারা ওই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে এই ইজি বাইক কিনেছে, কিস্তি দেওয়ার সময় এখন তারা বিপদে পড়েছে। তো আমি যেভাবে দেখছি যে আসলে সংখ্যাতান্ত্রিকভাবে এখানে থামাতে হবে, দেন এটাকে রিভার্স প্রসেস। এবং বৈধতার যে বিষয়টা, যে আমাদের ঢাকা শহরেও কিন্তু আমরা যে বাস ভিত্তিক যে গণপরিবহনের কথা বলি, এই মুহূর্তে আমার যে পরিমাণ সড়ক আছে 2.5% আসলে বাস অ্যাক্সেসেবল, সব জায়গায় কিন্তু বাস ঢুকতে পারবে না। তাহলে অলিগলিতে আপনি কি চালাবেন?
এইখানে একটা বিষয় আমাদের ভাবতে হবে, আমরা যদি ইজি বাইক আজকে আমি যেটা বলছিলাম যদি 1 মাসের মধ্যে তুলেও দিই, তো সেখানে বিকল্প তো কিছু একটা নামবে। হ্যাঁ। সেটা কি কারো পৌষ মাস আর কারো সর্বনাশ হবে কিনা সেটা বুঝতে হবে, যে এটা উঠে গেলে এখানে আপনি কি নামাবেন। তো আমি যেভাবে দেখছি যে আমরাও গবেষণা করে দেখেছি এই ধরনের যানবাহন, আমি যেটা বারবার বলছি, মূল সড়কে এটা চলতে পারবে না, মহাসড়কে চলার উপযোগী না, দুর্ঘটনা বাড়াবে। কিন্তু আমার শাখা সড়ক, সেই জায়গায় আমরা যেটা দেখেছি, বিশেষ করে এই ধরনের যানবাহনের আপনি দেখবেন যে ব্রেকিং সিস্টেমটা দুর্বল, কাঠামোগত কিছু দুর্বলতা আছে। তার মধ্যে ব্রেকিং সিস্টেম, নিউমেরিক আমরা ব্রেকিং বলি, অনেকটা রিক্সা যেরকম ব্রেকিং সিস্টেম, সেটাকে যদি আপনি হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে কনভার্ট করেন 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। এবং পাশাপাশি আপনার ফ্রন্ট ডোর বা ব্যাক ডোর অথবা আমার হেডলাইট, ব্যাক লাইট, এটা যদি আপনি মডিফাই করেন, দেখা যাবে যে আপনার সর্বোচ্চ 20,000 টাকা খরচ হবে। তাহলে যে 2 লক্ষ টাকা দিয়ে এই ইজি বাইক কিনেছে, আমার ধারণা সে 20,000 টাকা দিয়ে যদি এটাকে ইম্প্রোভাইজেশন করে, মডিফিকেশন করে কিছুটা, এটা অবশ্যই আমি মনে করি নিরাপদ হবে। তখন এটা শাখা সড়ক, আমি বলছি একেবারে শাখা সড়কে, মূল সড়ক না, সেই শাখা সড়কে যদি এটা চলাফেরার সুযোগ দেওয়া হয়, সাথে সাথে আমি বললাম যে ইনপুটটা বন্ধ করে দিতে হবে। এবং আপনি যদি এটার ইকোনমিক লাইফটা নির্ধারণ করে দেন, এটা তো অক্ষয় কোম্পানির কিছু না যে সারা জীবন চলবে। যদিও এখানে অনেক ডিবেট আছে। আমরা এই যে অবৈধ যানবাহন বলছি, যে যানবাহনগুলির ফিটনেস নাই, যে যানবাহনগুলোর 25 বছর পেরিয়ে গেছে, তারাও অবৈধ। এমনকি 2015-16 পরে আপনি জানেন যে সিএনজির আপনার নিবন্ধন বন্ধ, কিন্তু মহাসড়কে দেখবেন অনেক সিএনজি অটোরিকশা চলছে, তারাও তো অবৈধ। তাহলে আপনি যদি অবৈধ বলেন, তাহলে কিন্তু এই সব অবৈধকে আপনাকে থামাতে হবে। আপনি যদি আমরা যেটা চুজ অ্যান্ড পিক করতে থাকেন, তখনই আসলে পারকশনটা হয়। কিন্তু থামিয়ে যদি রিভার্স গিয়ারে এসে কমাতে চান, তাহলে কিন্তু এই মানুষগুলো, এগুলো তো একটা কর্মসংস্থান, সেই লোকগুলোর কি হবে? এক্স্যাক্টলি, সেটা আমি বলছি। আপনি যখনই আয়ুষ্কালটা নির্ধারণ করে দিলেন, ও কিন্তু জানবে যে 20 বছর পর এই আয়ুষ্কাল এর শেষ, সে এটা চালাতে পারবে না। এবং সাথে সাথে যেহেতু ইনপুট আমি বন্ধ করে দিয়েছি, তার মানে আমি ইম্পোর্ট করছি না, ইনপুট বন্ধ কথা বলছি। তার মানে এই ধরনের যানবাহনের আসলে আমার সড়কে একসময় গিয়ে এটা সরে যাবে, সড়ক থেকে একেবারেই সরে যাবে। তাহলে কি হয়, মানুষ আসলে অভিযোজন ক্ষমতা আছে। আপনার পদ্মা সেতু হয়ে গেছে, একসময় তো ফেরিঘাট দিয়ে এখানে ব্যাপক কর্মসংস্থান ছিল, তারা কিন্তু বিকল্প বেছে নিয়েছে। কেন? তারা জানতো পদ্মা সেতু অমুক সময় চালু হবে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিয়েছে। আপনাকে প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে, এটা রাতারাতি বিষয় না। আমি বললাম রিভার্স গিয়ারে যেতে হবে। এবং যে ইম্প্রোভাইজেশনের কথা বলছি, আমি কিন্তু বলিনি যে এটা অক্ষয় কোম্পানি সারা জীবন চলবে না। আপনি ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেন, 20 বছরের মধ্যে এটা উঠে যাবে সড়ক থেকে। অনেকের হয়তো বা 5-10 বছর ব্যবহার করে ফেলেছে, হয়তো বা তার আর 10 বছর সড়কে চালাতে পারবে। তো আমাকে রুট পারমিটের বিষয়টা চিন্তা করতে হবে। এবং পাশাপাশি চালকের যে বিষয়টা আসছে, চালকের এখানে অবশ্যই প্রশিক্ষণের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা ইজি বাইকের চালকের কথা বলছি, আমরা তো বাসের চালকের দক্ষতা নিয়ে কথা বললে এখানে অনেক কথা বলা যাবে। রাইট। তো সেই দক্ষতাও তো আমাদের এখানে ঘাটতি আছে। জি, আমি এই জায়গাটা থামাতে চাই, আমি বিরতি নিতে চাই। বিরতির পর ফিরে এসে যেন মিডিয়াস কাঞ্চন আপনার কাছে যেটা জানতে চাইবো, যেটা বলছিলেন প্রফেসর হাদিউজ্জামান, যে শাখা সড়ক এগুলোতে এগুলো চলার কথা এবং লাইফ টাইম নির্ধারণ করে দেওয়ার কথা, এগুলো কোনোভাবে যাতে মূল সড়ক বা মহাসড়ককে না আসতে পারে, এগুলোর নিয়ন্ত্রণের জায়গায় যারা আসলে পদক্ষেপটা নেবে, সেই জায়গায় কোনো দুর্বলতা দেখেন কি না? পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যাপারে, আপনারা তো নিরাপদ সড়ক নিয়ে কাজ করছেন, এসব পরিবহন শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করছেন, সেই জায়গায় কী করা যেতে পারে সেটা একটু বিশ্লেষণ করবেন। এবং একই সঙ্গে অনেকেই বলছেন যে এই যে নির্দেশনাগুলো আসছে বা যে ধরনের ঘটনাক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি অনফিল্ড ঘটছে, সেখানে বলছেন যে এক্ষেত্রে নজরদারিতে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর জন্য এক ধরনের সুবিধা করে দেওয়া হচ্ছে চালকদেরকে ফাঁদে ফেলে। সেটা যদি একটু বিশ্লেষণ করেন, আমি বিরতির পর এসে সেটা জানতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। যেন ইলিয়াস কাঞ্চন, বিরতির আগে যে প্রশ্নগুলো আসলে রেখে গিয়েছিলাম ছোট ছোট করে, তাদের প্রসঙ্গ থেকে তৈরি হলো, যেটা যে হাদিউজ্জামান বলছিলেন যে এগুলো মডিফাই করে অলিতে গলিতে, শাখা গলিতে চালানোর বিষয়গুলোতে, সেটাকে আপনি কীভাবে দেখেন, যেটা আসলে সম্ভব কিনা? আর পাশাপাশি এই প্রশ্নটাও আসছে যে যে ঘটনাগুলো ঘটছে, অনেকেই মনে করছেন যে যারা চালক আছেন বা পরিবহন শ্রমিকরা আছেন, তাদেরকে আরেক ধরনের ফাঁদে ফেলার চেষ্টা, নজরদারির মাধ্যমে তাদের কাছ থেকে আবারও যা সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা নিতে চাইবেন, এরকম নানান ধরনের কথাগুলো আসছে। সেগুলোর কি ভিত্তি দেখেন? আমি যেটা হাদিউজ্জামান ভাই বললেন যে এরকমভাবে মডিফাই করে তারপরে গলিতে চালানোর জন্য, এদের স্পিড এখন যে অবস্থায় আসছে, এই স্পিড দিয়ে গলিতে চলতে পারবে না। কারণ গলিতে কিন্তু মানুষ চলাচল করে এবং আমাদের গলিগুলোর মধ্যে আরও কিন্তু দেখবেন যে
তরকারিওয়ালা এটা সেটা অনেক কিছু থাকে, এই গলির ভিতরে এরা চালাইতেই পারবে না কিন্তু আরো বেশি কিন্তু। এবং এই যে একটু আগে আমরাই কথা বলতেছিলাম যে পঙ্গু হাসপাতালে গেলে পরে দেখবেন যে মানে দুর্ঘটনার যত রুগী আছে তার মধ্যে কিন্তু মোটরসাইকেল আর মানে এই ইজি বাইক এবং রিক্সার মধ্যে বিশেষ করে যারা মোটর লাগাইছে এরাই কিন্তু এখন সবচেয়ে বেশি কিন্তু পঙ্গু হাসপাতালের মধ্যে কিন্তু চলবে। তো এখন এই যে এই জিনিসটা আমার কাছে কথা হলো যে সিচুয়েশনটা হয়েছে এখন, সেই সিচুয়েশন থেকে বাঁচতে গেলে আসলে একবারে বোধহয় পারবে না আর কি। তো এটার একটা সিস্টেম যেটা মানে হতে পারে যে হাদিউজ্জামান ভাই তো বলেন 20 বছর না, 20 বছর আমি এটা যেতে চাই না, এটা 5 বছরের একটা করতে হবে, একটা প্রকল্প নিতে হবে এরকম ভাবে যে 5 বছরের জন্য এদেরকে মোটামুটি ভাবে মানে গল্লি টলির মধ্যে, এবং যেটা হলো যে স্পিডটা অবশ্যই কমাতে হবে। এর স্পিড কোনোভাবেই আপনার 20-25 কিলোমিটারের উপরে কোনোভাবেই দেওয়া যাবে না। 20-25 কিলোমিটার উপরে দিলেই কিন্তু মানুষকে মারবে এবং নিজে মরবে। তো যে কারণের জন্য এইটা মানে একটু এখন মডিফাই করবে কিনা এবং এই মডিফাই করার দায়িত্ব কে নেবে, দেখভালটা কে করবে, এটাই আমার কাছে সন্দেহ যে এটা করতে পারবে কিনা। মডিফাই করে তাহলে যে গলির মধ্যে রাখা যেতে পারে এবং একটা যে 5 বছর একটা টাইম দিয়ে দিলে, আর এর মধ্যে এখানকার উৎপাদন এবং বাইরের থেকে যে আমদানি এই সমস্ত কিছু কিন্তু বন্ধ করতে হবে। 5 বছর না, এখন থেকে ওই জায়গায় বন্ধ করতে হবে। ওই এটা কি এনআরবি বাণিজ্য মন্ত্রণালয় তারা কি মানে এটাকে মেনে নেবে যে আমদানি বা নিতে হবে, রাজস্ব ব্যাপার নিতে হবে সব রাজস্বই তো মানে আমার জীবন দিয়ে তো আপনি রাজস্ব আপনি কামাবেন, এটা তো হতে পারে না। আমার পরিবারের জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আর আপনার গিয়ে অন্যান্য যে যারা এগুলো করছে তাদের রাজস্ব কামাবে, এটা তো হতে পারে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমরা আজকে যে আলোচনা করতেছি, যেটা আমি বিশেষ করে বললাম যে 5 বছরের একটা পরিকল্পনা নিতে হবে এবং আমদানি রপ্তানি উৎপাদন এগুলি বন্ধ করে দিতে হবে। এই 5 বছরের মধ্যে তাদেরকে বলে দিতে হবে যারা এই কাজগুলো করছে যে 5 বছর পর্যন্ত তোমাদের সময়টা দেওয়া হলো, এরপরে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা এইটাই 5 বছরে চালাইতে অন্য কোনো বিকল্প ব্যবস্থা। যেমন যেটা বলছিলেন বা ডক্টর সালাউদ্দিন যেটা বলছিলেন যে এই যে আমি একই সবাইকে প্রশ্ন করতে চাই, যেটা রাজনৈতিক সদিচ্ছার বিষয়টা আসলে বুঝতে চাইছি। ধরেন এই পরিবহন শ্রমিকরা কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কোনো না কোনোভাবে জড়িত, তাদেরও তো এক ধরনের আদর্শ আছে, তাদেরও এক ধরনের চিন্তাভাবনা আছে। সেই জায়গা থেকে এই যে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া মাঝে মধ্যে সড়কে আমরা যে বিক্ষোভগুলো দেখি, সেখানে এই জিনিসটাকে একদম একটা লাইনে আনতে গেলে রাজনৈতিক সদিচ্ছার কথা বারবার উঠে আসে। আপনি কি মনে করেন যে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে নেতৃত্ব দেন, তাদের কি সেই সদিচ্ছাটা নেই নাকি আছে, কন্ট্রোল করতে পারে না? তারা আসলে দেশটাকে নষ্ট করে ফেলেছে, দেশটাকে এবং দেশের মানুষগুলোকে নষ্ট করে ফেলেছে এই রাজনীতি। কিন্তু কারণটা হলো গিয়ে যে আপনি শুধু সড়কে ইজি বাইক বলেন, গাড়ি চালক বলেন, অমুক বলেন, তমুক বলেন, যাই কিছু বলেন না কেন, শুধু আমরা এই জায়গাটায় যে নষ্ট হয়েছে তা না, কিন্তু প্রতিটা জায়গায় নষ্ট হওয়ার জন্যই কিন্তু যখন সড়ককে আপনি শৃঙ্খলার মধ্যে আনতে চান, এটা কোনোভাবে পারবেন না। যদি আমার 20টা জায়গা থাকে, 20টা জায়গায় যদি আমার নষ্ট হয়ে থাকে, আমি একটা জায়গাকে আমি কখনোই কিন্তু আমি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো না। তো এই দেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা এই কাজটি কিন্তু করেছে, যে কারণের জন্য মানে আপনার গিয়ে যখন দেখে যে ওরা দুর্নীতি করতেছে, ওরা সুযোগ পাচ্ছে, ওরা টাকা লুটপাট করতেছে, তো আমার এটা কি দোষ? আমি যদি মেইন রোডে আমি একটা ইজি বাইক চালাই, আমার পেট চালাই, আমার কি দোষ? এই যুক্তিটা কিন্তু প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। ডক্টর সালাউদ্দিন, আপনার বিশ্লেষণটা কি হবে? আমরা সবসময় তো সড়কে সুশাসনের কথা বলি, খালি সুশাসনের কথাই বলবো নাকি আমাদের তো যেই পরিমাণ সড়ক দরকার সেটাও তো নেই? সেই বিষয়গুলোকে হলিস্টিক অ্যাপ্রোচে আমরা কি আলোচনা করি, যেটা কাঞ্চন ভাই বলছিলেন যে আসলে রাজনৈতিক সদিচ্ছাটাও কি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? আমি আপনার ওই কথাটার জবাব দিতে চাই আগে। সেটা হলো যে আমাদের তো চাহিদা অনুযায়ী সড়ক নাই। এই ঢাকা নিয়ে আর কত খেলবো আমরা? ঢাকা এটা ওই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ট্রানজিট হয়েছে, তো মানে ডেভেলপড হয়ে গেছে ঢাকা, বাড়িঘর তৈরি করে ফেলছে, গাড়ি ঘোড়ার কথা চিন্তা করেনি। আজকে ঢাকাতে যত গাড়ি আছে পৃথিবীর এই ধরনের ইম্পর্টেন্ট সিটিতে পৃথিবীর ভিতরে এটা সবচেয়ে কম। কিন্তু
চাহিদা অনেক বেশি, মানুষ অনেক বেশি। আবার এদিকে আপনি যে গাড়ি দিয়ে মানুষের চাহিদা মেটাবেন সেই রাস্তার জায়গাও আপনার নাই। সুতরাং এখানে আমি একটা কথা বলবো, এত সঙ্গে যখন আলাপ হচ্ছে, পৃথিবীতে আপনারা দেখেন যে বহু দেশে কিন্তু তাদের রাজধানীকে সরিয়ে নিয়ে গেছে। আপনি রাজধানীকে রাজধানীর মতো তৈরি করেন। আজকে একটা ভালো লোক, কোনো গেস্ট আসলে আমাদের অনেক রাস্তা বন্ধ করে দিতে হয়, লজ্জার জন্য বন্ধ করে দিতে হয়, এটা ভিড়ের জন্য বন্ধ করে দিতে হয়। আমার মতে ধীরে ধীরে সরকারের উচিত এই যে কোটি কোটি বিলিয়নস অফ ডলার খরচ করে আর ঢাকাকে না সাজিয়ে এখন একটা ঢাকার বাইরে একটা ঢাকা করার চেষ্টা করা হোক, যেখানে নাকি একটা সত্যিকার অর্থে একটা রাজধানী হিসাবে থাকবে। আদারওয়াইজ আমরা এই যে আপনারা বলতেছেন যে এই রিক্সাগুলোকে 5 বছরের জন্য আপনার কি বলে এটাকে, তাদেরকে একটা সময় দেওয়া হোক, 5 বছরের জন্য ওরা চালানোর একটা ব্যবস্থা করা হোক, অল টেকনিক্যাল প্যারামিটার্সগুলো ঠিক করে। হ্যাঁ, আমি এইটার পক্ষপাতি না। আপনি যে পৃথিবীর যে কোনো দেশে যাবেন, চিকন রোডগুলোর ফুটপাথগুলো দেখবেন খুবই সুন্দর। আপনি ফুটপাথগুলো খুবই সুন্দর করে দেন, আপনার ট্রান্সপোর্টের দরকার নাই। আপনার যখন এই যে আমার ছেলে বউ, আমার নাতনি, এরা সব বাইরে এরা সেটেলড, এবং আমি এদেরকে দেখেছি যে ওরা বলছে যে দুই পাশে চিকন রাস্তা, দুই পাশে গাড়ি থামানো, আর ফুটপাথগুলো খুব সুন্দর। আপনি ফুটপাথগুলোকে সুন্দর করে দেন। আপনার এই গাড়িগুলোকে আপনি আর জোর সুন্দর করলে তো দোকানপাট হবে না। সেটা সুন্দর মানে কি না, সুন্দর মানে টোটালিটিতে আমি বলবো এটাকে ডিপলিটিক্যালাইজেশন করতে হবে, ডিপলিটিক্সের ভিতরে আনতে হবে। আপনি পলিটিক্স রাইখে এগুলো করতে পারবেন না। আমি আপনাকে এই প্রশ্নটা আমি রাখছিলাম। আমি যখন ওই প্রথম আপনার হয় এই কি বলে এটাকে বিআরটি, যখন আপনার বার্সেলোনা বলছি, সরি, বগোটাতে, তখন আমি দাওয়াত পেয়েছিলাম। আমি ওখানে গিয়েছি, ওনাদের মেয়র পেনালোজারে জিজ্ঞাসা করলাম যে আপনারা রাস্তা আপনাদের চিকন আর ফুটপাথ তার চেয়ে বড়। আমি হয়ে গেছি দেখে, ফুটপাথের মাঝ দিয়া সাইকেলের রাস্তা আছে। সে বলল যে আমরা তো ওদেরকে চাই না, আমরা তো গাড়ি চাই না, আমরা হাঁটবো, ঘন্টার পর ঘন্টা হাঁটবো, আমার পাবলিকও সেইভাবেই চায়। তা আমার মনে হয় যে আমাদের এখানে এখন যেটা করা দরকার সেটা হলো যে সবাইকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এরাও মানুষ, এরা আমাদের দেশের নাগরিক, এদের কিভাবে আপনার অন্যত্র আপনি কিভাবে এদেরকে করা যায়। আমি আর একটা কথা বলতে ছোট্ট করে, সেটা হইলো আমি এই কলকাতার কথা আপনি চিন্তা করেন, কলকাতা থেকে রিক্সা কম ছিল, ওরা কিভাবে এটার থেকে রেহাই পেয়েছে। আমাদের ওখানে যায় আমাদের ওদের থেকে সবক নেওয়া দরকার। নিশ্চয়ই রেহাই পেতে গেলে প্রফেসর হাদিউজ্জামান আমাদের গণপরিবহনের ব্যবস্থাটা তো চিন্তা করতে হবে। আমাদের ঢাকার যে গণপরিবহন, সেই গণপরিবহন ঠিক না করে আমরা আসলে একদম দায়িত্বশীল পদে বসে অন্যদিকে ধরে বেড়াচ্ছি, এবং সাংবাদিকরা প্রশ্ন করলেও আমরা এই জবাবও দিচ্ছি যে আমার সিটে বসে দেখেন আসলে কত গরম। কিন্তু বিষয়টা হইতেছে যে আমার জানার জায়গাটা হচ্ছে যে গণপরিবহনকে আমরা ঠিক করতে কেন পারছি না, আর না পেরে কেন এদিকে দোষ দিচ্ছি। আপনার বিশ্লেষণে কী হবে? যে গণপরিবহন তো ঢাকার একমাত্র আসলে মাধ্যম হওয়া উচিত, যেহেতু ঢাকা ছোট, জনসংখ্যা অনেক বেশি, এবং আমি বললাম সড়কও কিন্তু খুব বেশি নাই। তো পারছি না, তার কারণ হচ্ছে আসলে আমি মনে করি যে আমাদের এই গণপরিবহনও একটা বিশাল সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। এখানে যারা আসলে গণপরিবহনের মালিক তাদের অনেকেই সরকারের মাঝে আছে, এবং তারা সিদ্ধান্ত নেওয়ার অনেক কমিটিতে আছে। সো এটা একটা দুষ্ট চক্র। এই দুষ্টু চক্র ভাঙতে হলে আসলে পলিটিক্যাল যে আমরা একটা সদিচ্ছার কথা বলি এবং পলিসি সাপোর্টের কথা বলি, সেই জায়গায় আসলে আমাদের দুর্বলতা আছে আমি মনে করি। সরকার কিন্তু অনেক বড় বড় প্রকল্প করে ফেলেছে, মেট্রো রেল করে ফেলেছে, এক্সপ্রেসওয়ে। তো আমরা এত বড় বড় প্রকল্প করতে পারবো, আর গণপরিবহন বা সিটি বাস যেটা আসলে একটা মেরুদণ্ড হবে একটা শহরে, সেটাকে সোজা করতে পারবো না, এটা আসলে বিশ্বাসযোগ্য না। প্রশ্নটা হলো আপনি চাচ্ছেন কিনা। যদি আপনার কমিটমেন্ট থাকে যে আমাকে করতে হবে মানে করতে হবে, তো সেই জায়গায় দেখেন আসলে আমি যেভাবে দেখি যে আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি যেটা বলি যে আমাদের সড়কে বাসগুলি যেভাবে কামড়াকামড়ি করে, ক্যানাবলিজম করতে থাকে, কে কাকে মনে খেয়ে ফেলবে, মাঝখানে যাত্রী পড়ে দেখা যাচ্ছে মারা যাচ্ছে, সেই জিনিসটাও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি এখন পর্যন্ত। অনেকটা পরীক্ষামূলক একটু হোঁচট খাওয়ার মতন অবস্থা আমাদের। কারণ হচ্ছে যে আসলে ওই যে নেক্সাসের কথা বলছি, সেই নেক্সাস এবং আপনি যখন রুট পারমিটবিহীন লক্কর চক্কর বাস রেখে পরীক্ষা করবেন, তখন আপনার আয়োজনটা
বা যে প্রস্তুতি থাকার কথা ছিল সেখানে কিছুটা ঘাটতি হয়ে যাবে এবং তখন হোঁচট খাওয়ার একটা শঙ্কা থাকবে, এই জন্য আমরা পারছি না। জি প্রফেসর হাদিউজ্জামান, আমি একটু বিরতি নিব, বিরতির পর ফিরে এসে জানতে চাইবো যে একটা রাজনৈতিক সরকারের আসলে কত বছর সময় লাগা দরকার একটা সড়কের বা একটা দেশের গণপরিবহনকে লাইন আপে আনতে, বা যে ধরনের সুষ্ঠু গণপরিবহনের কথা বলছি সেই জায়গা থেকে আমরা কি আসলে তাদেরকে জবাবদিহিতার মুখে আনতে পারছি কিনা সেই বিশ্লেষণটা করবেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। প্রফেসর হাদিউজ্জামান, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আসলে আমাদের যে গণপরিবহনের আসলে বাস্তবিক অর্থে আমাদের গণপরিবহনের অবস্থাটা কি, আমরা গণপরিবহন ঠিক না করে এইসব নিরীহ পরিবহন শ্রমিকদের দিকে নানান ধরনের নির্দেশনা দিয়ে বেড়াচ্ছি, বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে গণপরিবহনের অবস্থাটা কীরকম দেখেন? দেখেন, আসলে গণপরিবহনকে ঢেলে সাজানোর ফর্মুলা আমাদের 2005-এ যে আমাদের কৌশলগত পরিবহন পরিকল্পনা বা আমরা এসটিপি বলি, সেখানে কিন্তু ছিল, এবং 2014-15 যখন রিভিশন হয়েছিল সেখানেও বলা আছে। কিন্তু আমি যেটা বলছিলাম, আসলে আমাদের ঢাকা শহরে আসলে গণপরিবহনের এত চাহিদা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরেও আমাদের মালিকরা দেখবেন অনেক সময় অভিযোগ করে যে তারা লোকসানে আছে। আমি যেভাবে দেখি আসলে পরিবহন নেতা যারা আছেন তাদের কাছে রুট পারমিট পাওয়া একটা বিশাল ব্যাপার। একবার যদি রুট পারমিট নিয়ে নিতে পারেন, এই রুটে অন্য যারা মালিক, যারা প্রকৃত মালিক ঢুকবে তাদেরকে ওই ব্যানারে ঢুকতে হবে, ঢুকতে গেলে চাঁদা দিতে হবে। আবার শুধুমাত্র রুটে না, যারা প্রকৃত মালিক তাদেরকে আপনার টার্মিনালে চাঁদা দিতে হচ্ছে, প্রশাসনের যারা কর্মকর্তা আছে তাদেরকেও চাঁদা দিতে হচ্ছে। তো আপনি এটা শৃঙ্খলায় তাহলে ফেরাবেন কীভাবে? যেটা আমি বলছিলাম, আসলে কমিটমেন্টটা বড় জিনিস, রাজনৈতিক সদিচ্ছা, এটা ছাড়া আপনি এটা পারবেন না। পৃথিবীর অনেক দেশ, আমি দিল্লির কথাও জানি, দিল্লিতেও একসময় কিন্তু এরকম খণ্ডিত বিখণ্ডিত মালিকানায় গণপরিবহন চলতো, এই যে আমরা ফ্র্যাগমেন্টেড ওনারশিপ বলি। কিন্তু মেট্রো রেল হওয়ার পরে এই দিল্লির আপনার পরিবহন সিস্টেম কত সুন্দর হয়ে গেছে, বাসগুলি এখন ফিডার সার্ভিস হিসাবে মেট্রোর সাথে যুক্ত হয়ে গেছে। আমরা মেট্রো করে ফেলেছি, এটা আমাদের একটা গর্বের জায়গা। কিন্তু আমি যেভাবে দেখি আসলে উন্নয়নের কিছু ধাপ থাকে। প্রথমেই কিন্তু যেটা সালেহ ভাই বলছিল, আসলে ফুটপাত ব্যবস্থাপনা, মানুষকে হাঁটার সুযোগ দিতে হবে, এবং এরপরে আমাদের বাস সার্ভিসটা, সেটাকে আসলে আমরা মেরুদণ্ড বলি বা ব্যাকবোন বলি, এবং এর উপরে কিন্তু আপনি আধুনিক জিনিস চাপাবেন, মেট্রোর মতন অত্যাধুনিক জিনিস, তখন ফিডার সার্ভিসটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়। আমরা ফিডার সার্ভিসটা দিতে পারলাম না, এখনও কিন্তু মেট্রোতে ফিডার সার্ভিসের যে কানেক্টিভিটির কথা বলি এখনও কিন্তু তৈরি হয়নি। তো যেটা আমি বললাম, আসলে আপনি প্রশ্নটা যখন কত সময় লাগবে, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ঢাকা শহর আসলে এখন যৌবনে ফেরানো খুব কঠিন, এটা বার্ধক্যে নুয়ে গেছে, অনেক অত্যাচার করে ফেলেছি আমরা। বিশেষ করে যাদের আসলে দায়িত্ব ছিল আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের একটা বিরাট দায়িত্ব ছিল আসলে আমার সড়কের পাশে ভূমি ব্যবস্থাপনাটা কি হবে। তা দেওয়ার আমি বলবো অনেকটা ডিপ স্লিপে ছিল, ঘুম থেকে ওঠার পর দেখলো সড়কের পাশে চর্বি জমে গেছে এখন, এবং বিশেষ করে আমাদের যে জাংশন পয়েন্টগুলি আছে নেটওয়ার্কের, সেটাও এমন অবস্থা যে জাংশনটা আসলে আপনার হৃৎপিণ্ড, যে বিভিন্ন সড়কে কি পরিমাণ ট্রাফিক যাবে, আমাদের জাংশন তো কাজ করছে না, হৃৎপিণ্ড তো আসলে ওখানে স্ট্রোক হয়ে গেছে, চর্বি জমে, যেভাবে আমি বলছি। তো এখন এটাকে যৌবনে ফেরানো আমি বললাম অনেক কঠিন। আমি যেভাবে দেখছি আসলে আমাদের ভাবতে হবে, আমরা যদি রাজধানী বিকেন্দ্রীকরণ নাও করতে পারি, কিছু প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা যায় কিনা। আশেপাশে অনেক দেশ করে দেখেছে, ভারত করেছে, ইন্দোনেশিয়া করেছে, মালয়েশিয়া করেছে, এমনকি আপনার মিশর, তারাও ভাবছে, হ্যাঁ, তো তারা তো করছে। তো আমি যেভাবে দেখি সরকার যদি কিছুটা বিভ্রান্তির মধ্যেও থাকে যে আসলে ডিসেন্ট্রালাইজেশন কেমন কাজ করবে কিনা করবে না, সেক্ষেত্রে একটা গণভোটেরও কিন্তু আয়োজন করা যেতে পারে। ওকে, আপনার কথা একদম পরিষ্কার। ইলিয়াসগঞ্জ আপনি শুনছিলেন প্রফেসর হাদিউজ্জামান যেটা বলছিলেন, তাতে তো মনে হচ্ছে যে ব্যথাটা আসলে সর্বাঙ্গে, ওষুধ কোন কোন জায়গায় দেওয়া দরকার আসলে। তারপর আপনাকে জানতে চাই যে মানে আপনার বিশ্লেষণে মানে কি কি এখন মোটা দাগে যদি বলি আপনাকে 3টা কাজ খুব জরুরি, সেই 3টাকে আপনি কি কি প্রায়োরিটি দেবেন? 3টা কাজ আসলে মানে কাজ কিন্তু আমাদের যে আনিস সাহেব যে ছিল, মেয়র আনিস, সে একটা কাজ কিন্তু মানে করার জন্য আল্লাহ তার হায়াত দেয় নাই। সেই কাজটা হলে পরে কিন্তু ঢাকার আসলে কিন্তু গণপরিবহনের একটা আমূল পরিবর্তন হতো। সেটা হলো না। হ্যাঁ, এটা হলো না। তার কারণটা হলো গিয়ে যে আনিস সাহেব যেভাবে মানে ওনার আন্তরিকতা ছিল, এবং যে কোনো কাজ করার জন্য উনি যেভাবে মানে ডেডিকেটেড মানে হন, সেইটা কিন্তু পরবর্তী সময়ে যে সমস্ত মেয়ররা আসছেন আর কি, তারা কিন্তু সেইভাবে জিনিসটাকে মানে গ্রহণ করতে পারে না আর কি, গ্রহণ করতে পারে না। এবং আরেকটি জিনিস সেটি হলো যে আনিস সাহেব কিন্তু মানে এতটাই ডেডিকেটেড ছিলেন যে মানে কারো চাপ, কারো মানে ধমকি ধামকি এইগুলো কিন্তু পরোয়া করতেন না কিন্তু, এবং তার মধ্যে ওই লোভের ব্যাপারটাও কিন্তু ছিল না।
তো সেইগুলো মনে করেন পরবর্তী সময় এই জিনিসগুলো মানে এসে ঢুকেছে এখানে, যার জন্য যারা এইটা নিয়ে কাজ করা দরকার ছিল, যেহেতু আনিস সাহেবের জায়গায় যারা ছিল তাদের কাজ করার কথা ছিল। এবং আনিস সাহেব যেভাবে আপনাদের মনে আছে কিনা যে 7 রাস্তার একটা ট্রাক টার্মিনালটা যে সরিয়ে দিয়ে সেখান থেকে যে একটা রাস্তা তৈরি করা যেভাবে করেছিল, সেটার আপনারা জানেন যে তাকে সেখানে আটকানো হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তাকে আটকাতে পারে না। কিন্তু তো এইরকম যে ডেডিকেশনটা, এটা কিন্তু যারা পরবর্তী সময় আসছে তারা যে এরকম পরিবহন সেক্টরের মালিকদের সঙ্গে কিংবা শ্রমিকদের সঙ্গে সেই রকমভাবে তার মানে ব্যক্তিত্ব, তার পাওয়ার, তার ক্ষমতা সেভাবে প্রদর্শন করবে, সেটা আমরা এদের মধ্যে আমরা দেখি না। এবং যে কারণের জন্য মালিকদের সঙ্গে কিন্তু আপনার আনিস সাহেব কিন্তু মানে তার ফোর্স দিয়ে, তার নিজস্ব শক্তি দিয়ে কিন্তু চাইছিল যে সেটা কোনো না কোনোভাবে করবেই। কে কি বললো, মালিকরা আসলো কি শ্রমিকরা আসলো, সেটা তার বিষয় ছিল না। কিন্তু এইখানে পরবর্তী সময় যারা আছে তারা মালিকদের সঙ্গে কথা বলেছে, শ্রমিকদের সঙ্গে কথা বলেছে, কিন্তু এই কথা বলাটাই কিন্তু ভুল হয়েছে। এই কথাটা বলতে গিয়ে কিন্তু জিনিসটা থেমে গেছে। এবং ওইখানে উনিও মানে যুক্ত ছিলেন ওই প্রকল্পটার সঙ্গে। যে তাহলে আপনার পরামর্শটা শুনি যে তাহলে ফেরাতে কি কি করা দরকার। আমি আপনাকে ওই একটু পিছনে যাই সামান্য। সেটা হলো এই যে প্রকল্পটার কথা এখন আমরা বলছি, এই প্রকল্পটা আনিস সাহেব আমার নেতৃত্বে, আমার যে একটা টিম ছিল, আমার নেতৃত্বেই কিন্তু এই বাস রুট রেশনালাইজেশন প্রকল্পটা নেওয়া হয়। এবং আমরা কোনো বিদেশি কোনো এক্সপার্ট নিইনি। আমরা বিভিন্ন দেশের তাদের পরিস্থিতিগুলো স্টাডি করে আমরা যেটা তৈরি করেছিলাম, এইটা আমরা পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক এবং জায়কা এবং এডিবি প্রত্যেকেই বলছে যে এই রকম এত সুন্দর একটা স্টাডি ঢাকার জন্য আমরা মনে হয় না যে আমরা করতে পারবো। সেইটা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করলাম আমি আর আনিস সাহেব। এই আনিস সাহেব আর আমি যখন উপস্থাপন করি তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে জরুরি ভিত্তিতে এটাকে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করো। এরপর থেকে যেটা আমাদের কাউন্সিলর সাহেব বললেন যে আনিস সাহেব রাত্রে 1টায়ও আমাকে ফোন করতো। এবং আমার স্পষ্ট মনে আছে, যদি আমাকে এখন টেলিভিশনে ম্যাডাম শুনে থাকে, মিসেস আনিস, উনি আমার মনে আছে বলছিলেন যে সালাউদ্দিন ভাই আপনারা কি ঘুমাতে দিবেন, রাত্রে 1টা বাজে। উনি যে কোনো কিছু মনে পড়লে সাথে সাথে টেলিফোনে বলতো, সালাউদ্দিন ভাই কালকে সকালবেলা আমরা ওখানে যাব, দেখি ওইখানে কতগুলা বাস যায়, ওইখানে কতগুলা প্যাসেঞ্জার আছে, স্টপেজগুলো। তার মানে কি এখনকার মেয়রদেরকে আপনি প্রশ্নের মুখে আনছেন? না শোনেন, ব্যাপারটা হলো কোনটা, আমি কোনটা বলতে চাচ্ছি। বাস সিস্টেমকে যদি আপনি অবহেলা করেন, আপনি ঢাকাতে আমাদের যে কালচার, আমার যে অ্যাফোর্ডেবিলিটি, এগুলা আপনি কোনো দিকে আপনি পারবেন না। আপনাকে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতেই হবে। আর এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো ডেডিকেটেড পার্সন লাগবে এটা করার জন্য। আমি আরেকটু এটা ব্যাপারে বলতে চাই, আনিস ভাই যেটা এটা করার জন্য কিন্তু উনি এই যে কথাটা বলছিলেন যে চাইনিজ গাড়ি আনার জন্য যে আপনার ওয়ার্কশপ তৈরি করা, ড্রাইভারদের ট্রেনিং করা, এই সমস্ত কিছু পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু দেখেন পরবর্তী সময় ওই যে আপনার নর্থের যে আপনার মেয়র, উনি কি করেছেন, উনি লোক দেখানোর জন্য বিআরটিসির কয়েকটা বাস নিলেন আর একটা কোম্পানির কয়েকটা বাস নিয়ে উনি শুরু করলেন। পাইলট আপনাদের কথা শুরু করলেন, এটা কই এখন? জি একদমই আপনাদের কথা স্পষ্ট। আসলে একদম মানে সঠিক নেতৃত্বের মাধ্যমেই আসলে গণপরিবহন ব্যবস্থাকে ঠিক করতে হবে। একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যেটা বলবো যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে পরীক্ষা চলছে, পরীক্ষার যে প্রস্তুতি আয়োজন, এটা ছাড়া যেন আসলে পরীক্ষাটা না করা হয়, তাহলে একটা ভালো জিনিস যখন হোঁচট খায় এটা কিন্তু খারাপ দৃষ্টান্ত তৈরি করে। যদি আমি লক্কর চক্কর বাস না সরাতে পারি, পরীক্ষা না করাই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের আরেকদিন আলোচনা করা এটা ক্ষেত্র তৈরি হলো, আমি নিশ্চয়ই আরেকদিন আলোচনা করবো। আজকে আজকে মতো শেষ করতে চাই। এই ছিল 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।